2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এখানে হাজির হয়েছি। মাধ্যমিক গণিত 2022 থেকে 2023 পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান এর আলোকে আজকের অধ্যায়টি হচ্ছে মিশ্র অধ্যায়, অর্থাৎ সকল অধ্যায় থেকেই একাধিক অধ্যায় থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলি সেটা নিয়ে আজকের এই ভিডিও। আজকের সমাধান গণিত 4 দাগ নম্বরের প্রশ্ন, অর্থাৎ 4 দাগ নম্বরে তোমরা সবাই অবগত আছো 2 মার্কের প্রশ্ন আসে। টোটাল 12টি প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হয়, মার্ক হচ্ছে 20। অর্থাৎ 2022 থেকে 2023 সালের 2 মার্কের প্রশ্ন মোট 24টি। আর এই 24টি প্রশ্ন আমি ইতিমধ্যে 2025, 2024-এর প্রশ্ন দিয়েছি এবং পরবর্তীতে দেখা গেছে তোমাদের আরও, অর্থাৎ 2017 পর্যন্ত এক এক করে আমার সকল ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। কাজে তোমরা এই সমস্ত প্রশ্ন দেখলে অনেক সময় দেখা যাচ্ছে এই ইয়ারের প্রশ্নই হুবহু চলে আসে, আবার কখনো কখনো একটু চেঞ্জ করে আসে। কাজে তোমরা একবার পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে পারবে 20 মার্কের, এবং 100% কমন পড়বেই তোমরা এরকম। তাতে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে অল্প পরিশ্রমে একটু বেশি নম্বর তোলা যায় 4 নম্বরের প্রশ্ন দিয়ে। যাই হোক, আর দেরি নয়, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও পেতে পারো। প্রথমে দেখি মাধ্যমিক পরীক্ষা 2023-এর যে প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্নগুলি আমরা দেখে আসি। এখানে 1 থেকে 3 পর্যন্ত প্রশ্ন আছে, এখানে আবার 4 থেকে 8 পর্যন্ত প্রশ্ন আছে, এবং পরবর্তীতে দেখা গেছে 8 এর পর থেকে 12 পর্যন্ত এই প্রশ্ন আছে। এই টোটাল 12টি প্রশ্ন, এবং 2022-এ যে 12টি প্রশ্ন। যাই হোক, আমি প্রথমে 2023-এর 12টি প্রশ্নের সমাধানের প্রথম 4-এর 1 দাগ নম্বর, শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তাহা নির্ণয় করি। ধরি বার্ষিক সরল সুদের হার 8% এবং আসল x টাকা। 5 বছরের সুদের পরিমাণ কি? তাহলে আমরা জানি PTR ডিভাইডেড 100, অর্থাৎ x ইন্টু 5 ইন্টু r ডিভাইডেড 100, অর্থাৎ xr ডিভাইডেড 20 টাকা। শর্তানুসারে xr ডিভাইডেড 20 ইকুয়াল 2x ডিভাইডেড 5। এখান থেকে যদি আমি x কেটে যাবে, rটা যদি নির্ণয় করি 20 ইন্টু 2 ডিভাইডেড 5, অর্থাৎ r সমান 8 হবে। বার্ষিক সুদের হার 8%। এখানেই কিন্তু তুমি 2 নম্বর পেয়ে যাবে এভাবে যদি উত্তর দিতে পারো। এরপরে 2 নম্বর, কোনো ব্যবসা A ও B এর মূলধন অনুপাত 1/7 অনুপাত 1/4, বছরের শেষে 11,000 টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। কোনো ব্যবসায় A ও B উভয়ের মূলধনের অনুপাত হচ্ছে 1/7:1/4। তাহলে আমরা যদি 7 এবং 4-এর লসাগু 28 দিয়ে গুণ করি, তাহলে 4 × 7 = 28, এবং এখানেও 1/4-কে 7, অর্থাৎ 4:7 হবে। বছরের শেষে লাভ হবে তাহলে 11,000 টাকা। তাহলে এর লভ্যাংশ হবে কত? 4 ডিভাইডেড 4 + 7। আমরা জানি যে কোনো লভ্যাংশ বের করতে হলে মোট যে অনুপাতের মান সেটা যোগ করে নিচে লিখতে হয়, আর উপরে যার সম্পর্কে বলা হবে সেটা লিখে টোটাল যেটা সেটা দিয়ে গুণ করলে আমরা লভ্যাংশ পাবো 4,000 টাকা। এবং বি এর লভ্যাংশ এই একইভাবে 7 ডিভাইডেড 4 + 7, এটা অর্থাৎ 7,000 টাকা। যাই হোক, এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাই। 4-এর 3, x² - x = k × 2x - 1 সমীকরণ দ্বারা বীজগণিতের সমষ্টি 2 হলে k এর মান নির্ণয় করো। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি, x² - এভাবে আছে, এটা এক পাশে নিয়ে আসি। এখন এভাবে একটা টার্ম নিয়েছি, এই দ্বিঘাত সমীকরণ বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে কি x এর যে -x এর সহগ ডিভাইডেড x² এর সহগ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 1 + 2k, 1 + 2k ইকুয়াল কত হবে? এখানে দেওয়াই আছে 2। তাহলে এখান থেকে k এর মানটা হয় হাফ। উত্তর হবে k এর মান হাফ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 4 নম্বরের প্রশ্ন, b সমানুপাতিক a² হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাত হবে তা নির্ণয় করি। তাহলে বি ইজ প্রপোর্শনাল টু a², বি ইকুয়াল কে a²। এখানে কি একটি অশূন্য ভেদক ধ্রুবক, এর মান বৃদ্ধি পায় 2:3 অনুপাতে। তাহলে এর প্রাথমিক মান 2x এবং বৃদ্ধিপ্রাপ্ত মান হবে 3 × x, একটি আনুপাতিক ধ্রুবক। যখন a = 2x, তখন 1 নং সমীকরণ থেকে পাই b = k × 2x হোল স্কয়ার, অর্থাৎ 4kx²। আবার যখন a = 3x, তখন 1 নং সমীকরণ থেকে পাই b = k × 3x, অর্থাৎ 9kx²। এখন b এর বৃদ্ধি পাওয়ার অনুপাত 4k × x², 9kx, 4:9 হবে উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বরের প্রশ্ন। একটি বৃত্তের AB এবং CD দুটি যা BA এবং DC বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে PCB = PAD। একটি বৃত্তের AB এবং CD দুটি যা, এখানে আমরা দেখতে পাচ্ছি যা বলতে তোমরা তো বুঝোই, যেমন AB এবং কি বলেছে BA মানে কি? এই যে BA এবং DC, D এবং C যে দুটো যা, ঠিক আছে, বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে। এই যে P বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে PCB কোণ
সমান পিএডি কোণ। তাহলে বিসিবি কোণ এবং বিএডি কোণ একই বৃত্তাংশ বৃত্তাস্ত কোণ। আবার পিসিবি কোণ সমান 180 মাইনাস বিসিডি কোণ। তোমরা ভালো করে ক্যালকুলেশন করলে দেখতে পারবে। পিএডি কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বিএডি কোণ, সুতরাং বিসিডি কোণ সমান বিএডি কোণ। সুতরাং 180 মাইনাস বিসিডি কোণ সমান 180 মাইনাস বিএডি কোণ। পিসিবি কোণ সমান পিএডি কোণ সমান প্রমাণিত। এরপরে আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এবিসি ত্রিভুজের এসি এবং বিসি পরস্পরের উপর যথাক্রমে এল এবং এম দুটি বিন্দু এমনভাবে অবস্থান করে যাতে এল এম সমান্তরাল এ বি এবং এ এল ইকুয়াল এক্স মাইনাস 2 একক, এসি ইকুয়াল 2x প্লাস 3 একক এবং বিএম ইকুয়াল এক্স মাইনাস 3 একক, বিসি সমান 2x একক। তবে এক্স এর মান নির্ণয় করি। তাহলে প্রদত্ত এল এম সমান্তরাল এ বি, এ এল ইকুয়াল এক্স মাইনাস 2 একক, প্রতিটার মান আমি আলাদা আলাদা করে বলে দিলাম। তাই এলসি, এলসি হচ্ছে কি, এই যে এলসি ইকুয়াল এসি মাইনাস এল, মানটা বসিয়ে ক্যালকুলেশন এক্স প্লাস 5 এবং এমসি ইকুয়াল একইভাবে বসে এক্স প্লাস 3। থ্যালাসের উপপাদ্য অনুসারে এ এল বাই এলসি, এ এল বাই এলসি ডিভাইডেড বিএম বাই এমসি। তাহলে এখানে মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করে এক পাশে আর গুণ করলে এক্সের মান 3 পাওয়া যায়। এরপর আমরা চলে যাচ্ছি 7 নম্বর। দুটি বৃত্ত পরস্পর সি বিন্দুতে বহিঃস্পর্শক, বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক এ বি, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে এসি বি এর মান নির্ণয় করি। এই যে দুটো দড়ি কিউ আর কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর সি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। এ বি দুটি সাধারণ স্পর্শক পি বিন্দু থেকে কিউ বি কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক পি এবং পিসি টানা হয়েছে। পি এ ইকুয়াল পিসি, পি এ সি কোণ সমান পিসি বি কোণ। আবার পি বিন্দু থেকে আর কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক পি বি এবং পিসি টানা হয়েছে। পি বি ইকুয়াল পিসি, সুতরাং পিবিসি কোণ সমান পিসি বি কোণ, অর্থাৎ দুটো বাহু সমান হলে অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে এসি বি কোণ সমান পিএসি কোণ, হ্যাঁ, পিসি এ কোণ প্লাস পিসি বি কোণ। আবার এসি বি কোণ সমান পিএসি কোণ প্লাস পিবিসি কোণ। এভাবে করে এসি বি কোণ সমান 90 ডিগ্রি পেয়ে যাবে। এরপরে ত্রিকোণমিতি 8 নম্বরের প্রশ্ন, tan 2a ইকুয়াল cot a মাইনাস 30 হলে sec a প্লাস 20 এর মান নির্ণয় করো। tan 2a সমান cot a মাইনাস 30, তো cot 90, এখানে ট্যানটাকে যদি কটে নেই cot 90 মাইনাস সেটাতে, তখন cot tan cot হয়ে যাবে। তাহলে cot ইকুয়াল cot হলে অ্যাঙ্গেল ইকুয়াল অ্যাঙ্গেল লেখা যায়। তাহলে 90 মাইনাস 2a সমান a মাইনাস 3, তাহলে এখানে এক পাশে নিলে 3a সমান হচ্ছে কত, 120। তাই a প্লাস a ইকুয়াল 40 আসবে। তাই sec a প্লাস 40 মানে 40 প্লাস 20, অর্থাৎ sec 60, 60 মান 2, তাহলে উত্তর হবে 2। এরপর আমরা চলে যাচ্ছি আরও একটা ত্রিকোণমিতি, যেটা 9 নম্বরের প্রশ্ন, tan থিটা ইকুয়াল 8/15 হলে sin থিটার মান নির্ণয় করো। tan থিটা 8/15 অর্থাৎ লম্ব বাই ভূমি, ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এভাবে যদি আমরা বলি তাহলে লম্বটা এটা, ঠিক আছে। ধরি লম্ব 8K এবং ভূমি 15K, তো একটি আনুপাতিক ধ্রুবক ত্রিভুজ অতিভুজ এগুলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ হবে কোনটা, সেটা হচ্ছে তোমার এই দুটো ক্যালকুলেশন করলে 70 × 17K, অর্থাৎ শুধুই 17K। তাই সাইন থিটা লম্ব বাই অতিভুজ 8K ডিভাইডেড 70K, 8/17 উত্তর। আমরা অনেকভাবে এটা করতে পারতাম। যাই হোক, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা h একক হলে ah/3b এর আয়তন নির্ণয় করো। ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ আর একক, যেহেতু উচ্চতা h একক, তাহলে আয়তন হবে v সমান 1/3 পাই আর স্কোয়ার h, হ্যাঁ, আর পাই আর স্কোয়ার হচ্ছে এ এইচ, ভূমিতলের ক্ষেত্রফল আর স্কোয়ার সমান এই কারণে ভি সমান 1/3 এইচ এবং 3b সমান এইচ, h/3b সমান 1, উত্তর হবে 1। এরপর আমরা চলছে সমান দৈর্ঘ্যের 11 নম্বর প্রশ্ন, ব্যাসার্ধ সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত নির্ণয় করো। এই প্রশ্নগুলি তোমাদের বইয়ের সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে পিছনে, সেই প্রশ্নে অনেকটাই এখান থেকে আসে। ধরি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ ও নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা যথাক্রমে আর একক এবং এইচ একক, এদের আয়তন অনুপাত পাই আর স্কোয়ার এইচ অনুপাত 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 অনুপাত করলে 3:1 হবে। এরপরে আমরা চলে যাচ্ছি 12 নম্বরে, ঊর্ধ্বক্রমে সাজাও 6, 8, 10, 12 এবং এত তথ্যের গড় মধ্যমা সমান হলে এক্স এর মান নির্ণয়। প্রদত্ত সংখ্যাগুলোর গড় সবগুলি যোগ করে 6 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 49 + x ডিভাইডেড 6। আবার প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যমা যদি সিরিয়ালি সাজায় 10 + 20, অর্থাৎ এই দুটোই মধ্যমা ডিভাইডেড 2 = 11, এটা দেওয়া আছে। তাহলে শর্তানুসারে তাহলে এই যে আমরা 49 + x ডিভাইডেড 6 = 11 পেয়েছি, তাহলে এখান থেকে সরাসরি এক্স এর মান পাওয়া যায় 17, উত্তর হবে 17। এরপরে 4 নম্বর প্রশ্ন, আবার 2022 সনের প্রশ্ন। 2022 সনে এখানেও আমাদের 10 মার্কের প্রশ্ন। তোমরা যদি প্রশ্নগুলি দেখায় 12টি প্রশ্ন আছে। দেখো আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্নে চলে যাই। 4-এর 1-এ এখানে কি আছে, ধরি আসল x টাকা এবং বার্ষিক সরল সুদের হার। কিন্তু তার আগে সুদ আসলে এত অংশ হলে 8 মাসে 690 টাকা কত সুদ হবে। তাহলে ধরি আসল x টাকা এবং বার্ষিক সরল সুদের হার 8%, তাহলে সুদ হবে PTR ডিভাইডেড 100। সেই সূত্র অনুসারে এটা এখান থেকে মান নির্ণয় করে ক্যালকুলেশন করে 6/1/4 আসবে বার্ষিক সুদের পরিমাণ। আর এর মান বার্ষিক সরল সুদ হচ্ছে 6/1/4। তাহলে এখন 8 মাসে
600 টাকার সুদ হবে পিটিআর ডিভাইডেড এখান থেকে 28.75 টাকা, তাই 8 মাসে 600 টাকার সুদ 28.75 টাকা। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে চলে যাবো। কোনো স্থানে লোক সংখ্যা 13,310 জন কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে এবার 17,280 জন হবে? ধরি 8% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সুতরাং এটা কি চক্রবৃদ্ধির সুদ পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 ইন্টু 3, তাহলে এখান থেকে 17,280। তো এখান থেকে যদি আমি এক এক করে 8টা বের করে ফেলি, তাহলে ক্যালকুলেশন করি, নর্মালি সিম্পলিফাই করে করে আর ডিভাইডেড 100 ডিভাইডেড এভাবে করে করে আর এর মানটা আসে 9/11, অর্থাৎ 100/11 থেকে ভাঙালে এটা হবে উত্তর। 9 কোনটা, এই যে এটা হবে উত্তর। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। 7² + 66x + 27 সমীকরণ বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? 7x² এটা, এই সমীকরণ বীজদ্বয়ের যোগফল হবে কি? আমরা জানি x-এর - x-এর সহগ অর্থাৎ -66 এবং গুণফল নিচে হবে x² এর সহগ 7, তাহলে এখানে মাইনাস চলে যায় অর্থাৎ 66। আবার এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল এটা হচ্ছে ধ্রুবপদ 27 ডিভাইডেড x² এর সহগ মানে 7 এটা। তাহলে এখন আমার এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত যদি এটা হয় তাহলে 66:27, এটাকে যদি আরও ছোটো করি 22:9। হরের করণী নিরসন করো। হরের করণী বলতে আমাদের যেটা হচ্ছে 12/15 -3 √15, তাহলে আমি কি √15 উল্টা দ্বারা গুণ করব। তো উল্টা চিহ্ন দ্বারা গুণ করলে দেখা যাচ্ছে এটা এরকম হয় √15 - 3 × √5 + √15 + 3, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলে 15 - 9, তাহলে 15 - 9 থেকে 6 আসে 12 × √15 + 3, অর্থাৎ এখানে উত্তর হবে কত? 6 × 12 √15 প্লাস, অর্থাৎ নিচে যে মানটা সেটাকে অপসারণ করতে বলছে। এবার 6 নম্বর। ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ও বিন্দু থেকে এবি এর জ্যায়ের দূরত্ব বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের উপর অপিলম্ব টানা হলো, এই যে অপিলম্ব টানা হয়েছে। এরপরে অপিলম্ব এবি, এই যে এবি অপিলম্ব এবি, পি এবি এর মধ্যবিন্দু, পিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ওবিসি থেকে বৃত্তাকার উপপাদ্য প্রয়োগ করে পায়, অর্থাৎ অতিভুজ স্কোয়ার করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্র অনুসারে মানটা বসিয়ে দিয়ে ওবি সমান 12 পেলাম। সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে জ্যায়ের দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। আমরা বুঝতে পেরেছি এ ওবি একটি বৃত্তের। এবার 7 নম্বরের ব্যাস যার কেন্দ্র ও, সি বৃত্তের অপর একটি বিন্দু, ওবিসি সমান 60। তোমরা দেখতে পাচ্ছ বৃত্তের কিন্তু দুটো প্রশ্ন আসে 12 নম্বরে, 4 নম্বরের যে প্রশ্ন সেখানে, ওবিসি সমান 60 ডিগ্রি, ও সি এ কোণের মান নির্ণয় করো। তাহলে এরকম আছে এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের একটি বিন্দু, এসিবি কোণ সমান এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আবার ওবিসি কোণ সমান 60 ডিগ্রি, এবিসি সমান 60 ডিগ্রি, বিএসি কোণ সমান 180 - 90 + 60 অর্থাৎ 30 ডিগ্রি। তো ওএসি কোণ সমান 30 ডিগ্রি, এসিবি এ কোণ সমান 30 ডিগ্রি, অর্থাৎ ওএ এবং ওসি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায়। এরপর আমরা 8 নম্বর প্রশ্ন দেখবো। এটা একটা বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের যার কেন্দ্র 26 সেন্টিমিটার দূরত্বে অবশ্যই পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পি একটা স্পর্শ বিন্দুগামী, একটা বিন্দু, তাহলে পিটি সমান 10 সেন্টিমিটার দেওয়া আছে, পিও সমান 26 সেন্টিমিটার দেওয়া আছে। পিটি স্পর্শক এবং ওটি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওটি এবং পিটি অর্থাৎ ও পি ওটি সমকোণী ত্রিভুজে এটা অতিভুজ হচ্ছে কি পিও স্কোয়ার সমান পিটি স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার। এখান থেকে মানটা বসাবো, মানটা বসে ক্যালকুলেশন করে ওটি স্কোয়ার পাবো, ওটি থেকে ওটির বর্গমূল করে 24 পাবো, অর্থাৎ ব্যাসার্ধ দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এরপর আমরা 9 নম্বরের প্রশ্ন দেখবো। এটাও কিন্তু একটা জ্যামিতি। দেখছো তোমরা একটু ভালো করে, এরকম প্যাটার্ন কিন্তু 2023-এও এসেছে। এবিসি ত্রিভুজের ডিই এবং বিসি সমান্তরাল, যেখানে ডিওই যথাক্রমে এবি এবং এসি বাহুর উপর অবশ্যই যদি এডি সমান 5 সেন্টিমিটার, ডিবি সমান 5 সেন্টিমিটার এবং এই সমান 7.5 সেন্টিমিটার হয়, তবে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি, যেখানে ডি ও ই যথাক্রমে এবি এবং এসি বাহুর উপর অবস্থিত। এডি এবং ডিবি এই সমান ইসি থ্যালাসের উপপাদ্য অনুসারে মানটা বসাবো। শুধু ইসি এর মান পড়ে থাকবে, ইসি এর মান হবে 9। অঙ্কটা কিন্তু সহজ, বেশি কঠিন না। থ্যালাসের যে উপপাদ্য সেটা আমরা যদি ভালো করে জানি। এরপরে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির ব্যাসার্ধের পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তন অনুপাত নির্ণয় করি। ধরি দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা যথাক্রমে h একক, h1 একক এবং h2 একক, ব্যাসার্ধ যথাক্রমে r1 একক এবং r2 একক। তাহলে অনুপাত h1:h2, 1:2, আবার 2πr1 সমান 2πr2, 3:4, r1:r2 সমান 3:4। চোঙ দুটি আয়তন অনুপাত πr1 স্কোয়ার h1, πr2 স্কোয়ার h2। তো এখান থেকে r1/r2 হোল স্কোয়ার ইন্টু h1/h2। তো এখানে মানটা বসালে দিলে 3/4, অর্থাৎ h1h2 মানটা বসালে অনুপাতটা বসালে 9/32 অনুপাত হবে 9:32। চোঙ দুটি আয়তন অনুপাত 9:32। একটি গোলাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো।
দড়ি গোলকটির ব্যাসার্ধ আর একক, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² একক, গোলকটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে আর প্লাস 50r ডিভাইডেড 100 একক, এখান থেকে কাটাকাটি করলে আর প্লাস r/2 অর্থাৎ 3r/2 একক, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr², r² 3r²/2, এখানে মানটা বসালে 4π 9r²/4, 4 কাটা গেল 9/r² বর্গ একক হবে। হ্যাঁ, এরপরে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি 9πr² মাইনাস 4πr² ডিভাইডেড 4πr² ইন্টু 100%, অর্থাৎ আদি যে ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল বৃদ্ধি উপরে যাবে ইন্টু 100% গুণাকারে হবে। তাহলে কাটাকাটি করলে দেখা যাচ্ছে 125%। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের শতকরা 125% বৃদ্ধি পেল। এরপরে সর্বশেষ আমরা যাব কি 12 নম্বরে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, তা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√3, তাহলে a√3 সমান 4√3, সুতরাং এ হচ্ছে শুধু 4। ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6a² বর্গ সেন্টিমিটার, 6 × 4a² অর্থাৎ 96 বর্গ সেন্টিমিটার। এই ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসা 2022 এবং 2023 সালের 4 নম্বরের টোটাল 24টি অঙ্ক। 24টি অঙ্কের প্রতিটি অঙ্ক 2 মার্কে হিসাবে থাকবে এবং তোমাদের জাস্ট 20 মার্ক অর্থাৎ 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, তাই তোমরা যদি এটা ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে সূত্রগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ করো তাহলে আশা করি এরকম সূত্র অ্যাপ্লাই করে পরবর্তীতে অঙ্ক যদি ভিন্ন আগে কেউ দেয় তাহলে তোমাদের অবশ্যই কমন বাঁধবে। যাই হোক, পরিশেষে বলবো তোমরা যারা সাবস্ক্রাইব না করে এখন আমার চ্যানেলটি দেখো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আজ এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।